বিদেশ থেকে আনা মোবাইল স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধনের পরিকল্পনা, দ্রুতই সিদ্ধান্ত জানাবে বিটিআরসি। ব্যয় ও মেয়াদ বৃদ্ধিতে পিপিপিতে অর্থায়নের অনাগ্রহ, প্রকল্পের জমি বন্ধক রেখে ঋণ নেওয়ার সুযোগ নেই। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য সম্পর্ক উন্নয়নে আগ্রহী বাংলাদেশ, 4 ইস্যুতে সংলাপের প্রস্তুতি চূড়ান্ত। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছে আমি ইফাতারা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। বিদেশ থেকে আনা মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধনের পরিকল্পনা নিয়েছে সরকার। এই বিষয়ে আলোচনা চলছে, দ্রুতই সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। পরিকল্পনা বাস্তবায়ন হলে ভোগান্তি কমার আশা করছে বিশ্লেষকরা। 1 জুলাই থেকে বিদেশ থেকে আনা নতুন মোবাইল ফোন সেটে নিবন্ধন চালুর নির্দেশ দেয় বিটিআরসি। হ্যান্ডসেটগুলো নেটওয়ার্কে যুক্ত করতে সময় দেওয়া হয় 3 মাস। জানানো হয় অক্টোবর থেকে বন্ধ করা হবে অনিবন্ধিত ফোন সেট। বিটিআরসির ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে পাসপোর্ট, ভিসা ও কেনার রসিদ আপলোড করে করতে হবে নিবন্ধন। আত্মীয় স্বজন আমাকে মোবাইল গিফট করে, এখন ওরা কি কাগজপত্র এটার সাথে দিবে, এটা তো এক ধরনের আমার কাছে ভোগান্তি মনে হচ্ছে। মোবাইল রেজিস্ট্রি করার পদ্ধতি আমার জানা নেই। আমার ভাই আসার পরে কি সে নিজের ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকবে নাকি রেজিস্ট্রেশন নিয়ে ব্যস্ত থাকবে? এটা যদি অবৈধ সেট হয় তাহলে সেক্ষেত্রে সরকার ব্যবস্থা নেবে, কিন্তু এটা সম্পূর্ণ একটা ভোগান্তি। তবে এবার বিদেশ থেকে আনা মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধনের পরিকল্পনা রয়েছে সরকারের। এটি বাস্তবায়ন হলে ওয়েবসাইটে আর নিবন্ধনের প্রয়োজন পড়বে না গ্রাহকদের। ভোগান্তি কমাতে এমন সিদ্ধান্তের কথা ভাবছে সরকার। এই সেট মানুষের এই যে একটু সমস্যা হচ্ছে, এটাকে আমরা মাথায় রেখে এই ম্যানুয়াল সিস্টেমটাকে আমরা অটোমেটিক সিস্টেমে আমরা পরিবর্তন করার একটা চিন্তাভাবনা করছি এবং সরকার এই বিষয়ে শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করলে আমরা যে এয়ারপোর্টের মাধ্যমে যারা হাতে করে সেট নিয়ে আসেন সেই অটো সিস্টেমটা ওখানে ইম্পোজ করা যায় কিনা সেই বিষয়টা নিয়ে আমরা চূড়ান্ত পর্যায়ে আছি। অবৈধ পথে মোবাইল ফোন আমদানি রোধে কর্মকর্তাদের তৎপরতা বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। চোরাই পথে সেট আসে, এতে গভর্নমেন্ট তার রাজস্ব হারাচ্ছে। এই জায়গাটাকে বন্ধ করার জন্য কিছু একটা করতে হবে। কাস্টমার্সরা যদি ওই রকম তৎপর থাকে যে না চোরাই কোনো সেট আসলে পরে ধরা হবে, চোরাই সেট বিক্রি করলে তাদেরকে ধরবে আমাদের ল এনফোর্সিং এজেন্সি, তাহলে তো চোরাই পথ বন্ধ হয়ে যায়। চলতি মাসে 13 দিনে নতুন করে নেটওয়ার্কে যুক্ত হয় প্রায় 16 লাখ মোবাইল হ্যান্ডসেট। এর মধ্যে 5,37,000 অবৈধ হ্যান্ডসেট রয়েছে বলে জানায় বিটিআরসি। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে বিটিআরসির কমিশনার AKM শহীদুজ্জামান। শহীদুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। শুরুতেই আপনার কাছে জানতে চাইব, বিদেশি মোবাইল ফোন সেট যে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধনের পরিকল্পনা আপনারা নিয়েছেন, কিভাবে আপনারা ফোন সেটগুলো শনাক্ত করবেন? বিশেষ করে আমরা যারা বিদেশ থেকে মোবাইল হ্যান্ডসেট আমরা প্রায় সময় কিন্তু গিফট পেয়ে থাকি, সেই সব মোবাইল হ্যান্ডসেটের কিন্তু কোনো কাগজপত্র থাকে না। সেই সব মোবাইল হ্যান্ডসেটগুলো কিভাবে এই নিবন্ধনের সুযোগ থাকছে এবং কিভাবে আপনারা শনাক্ত করবেন? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে আমাদের দেশে এনইআইআর সিস্টেমটি আমরা চালু করেছি। এটা আসলে একটি মাল্টিপারপাস সিস্টেম। এটা দিয়ে শুধুমাত্র হ্যান্ডসেট রেজিস্ট্রেশনই হয় না, এটার অনেকগুলি দিক আছে। তো সে দিকে আমি না গিয়ে আপনাকে শুধু আপনার স্পেসিফিক যে প্রশ্নটি তারই আমি উত্তর দিচ্ছি। আমাদের দেশের ভিতরে যারা হ্যান্ডসেট ক্রয় করছেন তাদের কিন্তু কারো নিবন্ধন করার কোনো প্রয়োজনীয়তা নাই। এটা আগে যাদের ছিল এবং এখনো যারা কিনছেন কাউকেই কিন্তু ম্যানুয়ালি নিবন্ধন করতে হয় না, এটা অটোমেটিক্যালি নিবন্ধিত হয়ে থাকে। শুধুমাত্র এয়ারপোর্ট থেকে যারা আসেন এবং হাতে করে দুটো সেট নিয়ে আসেন অথবা একাধিক সেট তারা কাস্টমসকে ওখানে তারা ট্যাক্স বা ভ্যাট দিয়ে নিয়ে আসেন, তাদের ক্ষেত্রেই এই নিবন্ধনের বিষয়টি জড়িত। এক্ষেত্রে আমরা পরীক্ষা করে দেখেছি বাই দিস টাইম, আপনারা জানেন এই পরীক্ষামূলক সময়ে আমরা দেখেছি যে অনেকেই আমাদের যারা বিদেশে আছেন তারা আসার সময় কিছুটা হলেও তাদের একটু সমস্যা হচ্ছে এবং তারা এই সমস্যার কথা আমাদের জানিয়েছেন এবং এই বিষয়টি বিবেচনা করেই আমাদের সরকার এবং কমিশন এটাকে স্বয়ংক্রিয়ভাবে চালুর একটা পদ্ধতি আমরা চালু করেছি এবং করতে যাচ্ছি। এবং এটা কাউকে কোনো রসিদ অথবা কোনো পাসপোর্টের সিল অথবা পাসপোর্ট নাম্বার অথবা আইএমইআই নাম্বার এটা বিটিআরসি তে পাঠাতে হবে না।
শুধুমাত্র সেট এনে সিমের ভিতরে সে অন করার সাথে সাথেই সে ওই সিমের সাথে ওটা রেজিস্টার্ড হয়ে যাবে। অর্থাৎ সিম, ন্যাশনাল আইডি কার্ড এবং তার যে মোবাইল হ্যান্ডসেট, এই তিনটি অটোমেটিক্যালি এটা এটা ট্যাগিং হয়ে একটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। কবে নাগাদ এই পরিকল্পনা বাস্তবায়ন হতে পারে বলে আপনি মনে করছেন? এটা আমরা খুব শীঘ্রই, আমাদের সরকার এখন এটা চূড়ান্ত পর্যায়ে আছে, সরকার এর অনুমোদন পেলে আমরা সাথে সাথেই এটাকে বাস্তবায়ন করব। তবে এখন থেকেই আমরা এটাকে ওই আঙ্গিকেই আমরা এটাকে কার্যকর করছি। কারণ হলো কারো সেটই কিন্তু বন্ধ হচ্ছে না। এখনো যারা বিদেশ থেকে সেট এনে যারা ওখানে রেজিস্ট্রেশন না করছেন তাদেরও কিন্তু সেট বন্ধ হচ্ছে না, শুধু তাদেরকে একটা মেসেজ দেওয়া হচ্ছে যে আপনার সেটটি নিবন্ধন করতে হবে। সেক্ষেত্রে আমরা এখন থেকে যে মেসেজটি আজকে থেকে দিচ্ছি তা হলো বিটিআরসি ডাটাবেজে হ্যান্ডসেটটি নিবন্ধিত নয়, এরকম একটা মেসেজ এখন যাচ্ছে। এবং সাথে সাথে আরেকটু বলা হচ্ছে যে হ্যান্ডসেটটি স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন করা হবে। এই মেসেজটি পাওয়ার পরে যেন কোনো ব্যক্তি কোনো চিন্তা না করেন, কারণ ওই সেটটি যে সরাসরি অটোমেটিক্যালি নিবন্ধিত হবে এই মেসেজটিই তাকে দেওয়া হচ্ছে। এটা দিয়ে নতুন করে তার আর রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে না, এটা স্বয়ংক্রিয়ভাবেই রেজিস্ট্রেশন হবে। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে কি অবৈধ মোবাইল হ্যান্ডসেট আমদানি কমবে বলে মনে করছেন আপনি? হ্যাঁ, কিছুটা তো কমবেই আমি মনে করি। কারণ হলো যে মানুষ যখনই এটা অটোমেটিক রেজিস্ট্রেশন হবে তখন কিন্তু তার এই যে হ্যান্ডসেটটি এটা বৈধ বা অবৈধ এই বিষয়টি কিন্তু আমাদের এনইআইআর সিস্টেমে অটোমেটিক্যালি আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং অটোমেটিক্যালি ওটা আইডেন্টিফাইড হয়ে থাকবে। কাজেই ওখানে তার এই বিষয়টিও কিন্তু তাকে বিবেচ্য বিষয় যে তার সেটটি সে যে কিনছে বা ক্রয় করছে তার উচিত হবে সবসময় বৈধ সেটগুলি ক্রয় করা। এক্ষেত্রে আমরা এখনই কারো সেট বন্ধ করছি না। শহীদুজ্জামান, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ব্যয় ও মেয়াদের অস্বাভাবিক বৃদ্ধিতে সরকারি বেসরকারি অংশীদারিত্ব পিপিপির প্রকল্পে বিনিয়োগ করতে চায় না ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। দুপুরে রাজধানীর একটি হোটেলে পিপিপি কর্তৃপক্ষ আয়োজিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এমন মত দেন আর্থিক খাতের নির্বাহীরা। আর পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতানা আফরোজ বলেন, জমি বন্ধক রেখে ঋণ নেয়ার সুযোগ না থাকায় অনেক প্রকল্প আলোর মুখ দেখছে না। প্রকল্পের সফলতায় অর্থায়ন জটিলতা দূর করার উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, কাঠামোগত কারণেই পিপিপির জমি বন্ধক রাখা যাচ্ছে না, তবে এই বিষয়ে একটি সমাধানে আসা দরকার বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া প্রকল্প নির্বাচন পদ্ধতির সমালোচনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব। জয়েন্ট ভেঞ্চার যখন হয় তখন কিন্তু জয়েন্টলি যেই আমার কন্ট্রিবিউশন এবং আপনার কন্ট্রিবিউশন সেটাকে কিন্তু ব্যাংকের কাছে মর্টগেজ রাখার সুযোগ থাকে, কিন্তু এখানে কিন্তু একটু আলাদা আছে। সো আই থিঙ্ক দেয়ার ইজ এ ওয়ে আউট, যেটা খুব সহজে একটু চিন্তা করলেই কিন্তু বের হয়ে আসে। এটা যে খুব একটা কঠিন তা কিন্তু নয়। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক কৌশলগত পর্যায়ে উন্নতি করতে চায় বাংলাদেশ। বাণিজ্য উন্নয়ন কর্মকাণ্ড সহ ঢাকার সাথে সম্পর্কে নতুন মাত্রা যোগে ইইউর আগ্রহ রয়েছে। 4 ইস্যুতে ইইউর সঙ্গে সংলাপের প্রস্তুতি চূড়ান্ত। এবার ঢাকা জোর দেবে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি ও কৌশলগত অংশীদারিত্বের ওপর। নিরাপত্তা, গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার এ 4 ইস্যুতে সংলাপে বসছে বাংলাদেশ ও ইইউ। আগামী 26 অক্টোবর ইইউ সদর দপ্তর ব্রাসেলসে অনুষ্ঠিত হবে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটি। এতে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব এবং ইইউর পক্ষে জোটের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক নেতৃত্ব দেবেন। ইউরোপে অবৈধ বাংলাদেশি অভিবাসী শ্রম ইস্যুর পাশাপাশি ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজস্ব অগ্রাধিকার ভিত্তিতে কৌশলপত্র তুলে ধরবে ঢাকা। কিছু স্ট্র্যাটেজিক ইস্যুসগুলো নিয়েও আমরা হয়তো আলোচনা করতে পারি, যেমন ইউরোপিয়ান ইউনিয়ন এবং তাদের বিভিন্ন সদস্য দেশ তারা ইন্দো প্যাসিফিক পলিসিস তারা ঘোষণা করছে বা তারা ইভলভ করছে। তো সেইখানে আমাদের কি প্রত্যাশা আছে সেগুলো আমরা তাদের সাথে আলাপ করতে পারি, বা ইন্দো প্যাসিফিকে আমরা কিভাবে ইনভলভ হতে পারি সেটারও একটা আইডিয়া তাদেরকে আমরা দিতে পারি। এজেন্ডায় গুরুত্ব পাবে ইউরোপের বাজারে জিএসপি প্লাস সুবিধার বিষয়টিও। পররাষ্ট্র সচিব পর্যায়ের এই বৈঠকে জঙ্গিবাদ, কানেক্টিভিটি, ডিজিটাল অর্থনীতি, জলবায়ু পরিবর্তন ও নারীর ক্ষমতায়ন নিয়েও আলোচনা হতে পারে।
From political engagement to development to trade. শুধু রাজনৈতিক নয়, বরং বাংলাদেশের সঙ্গে উন্নয়ন, বাণিজ্য সহ সম্পর্কে নতুন মাত্রায় যুক্ত হতে চায় ইইউ। এছাড়া রোহিঙ্গা ইস্যুতেও ঢাকার পাশে আছে ইউরোপীয় ইউনিয়ন। জিএসপি প্লাস সুবিধা নিয়ে আলোচনার প্রস্তুতি চলছে। রাষ্ট্রদূত আরও জানান, চলতি মাসের শেষ সপ্তাহেই কক্সবাজার রোহিঙ্গা শিবির পরিদর্শনে বাংলাদেশে আসবে ইইউর মানবাধিকার বিষয়ক কমিশনার। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনুমতি ছাড়া ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে, দরপত্র আহ্বানকারী প্রতিষ্ঠানের সম্মতি ছাড়া কোনো ব্যাংক গ্যারান্টি বাতিল করা যাবে না। এ বিষয়ে নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়, কিছু ব্যাংক দরপত্র মূল্যায়নকালীন দরদাতার অনুকূলে ইস্যুকৃত ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করে নেয়। এতে সর্বনিম্ন দরদাতার চেয়ে অধিক মূল্যে প্রদানকারী দরদাতার কাজ পাওয়ার সুযোগ তৈরি হয়। এতে একদিকে সরকারি কাজ বাধাগ্রস্ত হয়, অন্যদিকে সরকার বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। এজন্য সরকারের অপ্রয়োজনীয় ব্যয় রোধে সরকারি কাজ ত্বরান্বিত করা এবং দরপত্র প্রক্রিয়ায় অধিকতর স্বচ্ছতা আনতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিশোরগঞ্জে ইউরিয়া সারে প্রতি বস্তায় নির্ধারিত মূল্যের চেয়ে 200 টাকা বেশি নেওয়ার অভিযোগ উঠেছে। কৃষকরা বলছেন, গোডাউনে সার মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে ডিলাররা। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত চালানোর কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রমাণ পেলে শাস্তিসহ ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি প্রশাসনের। কিশোরগঞ্জে 800 টাকা বস্তার ইউরিয়া সার বিক্রি হচ্ছে 1000 টাকায়। আমন মৌসুমে হঠাৎ সারের দাম বাড়ায় বিপাকে কৃষক। সরকার ভর্তুকি দিয়ে সারের দাম 800 টাকা নির্ধারণ করলেও এর সুফল পাচ্ছেন না তারা। 1000 টাকা বস্তা আমরা সার আনিয়ে আমরা জমিনও দিতেছি, এরপরে ওষুধ আমরা 5 বার হলে ওষুধ দিতেছি জমিনও। বুঝলেন, আমরা এমন লসের মাধ্যমে আছি। উচ্চ দাম দিয়ে কিনতে হয়, এই জন্য আমরা জমি চাষ করে পুষে না। অভিযোগ রয়েছে, বিসিআইসি ডিলাররা দাম বেশি রাখেন বলে খুচরা বিক্রেতারাও বেশি দামে সার বিক্রি করছেন। ডিলারের কাছ থেকে একটু বেশি দামে আনতে হয়, আনতে থেকে আমরা একটু দাম বেশি বেচতে হয়। এখন আমরা তো ইত্যাদি খরচ হচ্ছে, আমরা সার চলেও কম। এসব অভিযোগের বিষয়ে বিসিআইসির কোনো ডিলার কথা বলতে রাজি হননি। জেলায় পর্যাপ্ত পরিমাণ সার মজুদ রয়েছে জানিয়ে কৃষি অফিস বলছে, আমন চাষিদের সারের সংকট হবে না। 800 টাকার চেয়ে বেশি বিক্রি হয় বলে অভিযোগ আছে। সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা মনিটরিং ব্যবস্থা জোরদার করেছি। যদি নির্ধারিত মূল্যে বিক্রি না হয় তাহলে আমরা মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রাখবো এবং জেল জরিমানার আওতা তাদেরকে আনবো। প্রয়োজনে তাদের লাইসেন্স বাতিল করার উদ্যোগ আমরা গ্রহণ করব। কিশোরগঞ্জে বিসিআইসি অনুমোদিত 155 জন ডিলার এরই মধ্যে 3868 মেট্রিক টন সার বরাদ্দ পেয়েছেন বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে উপার্জনের দিক থেকে স্বামীদের চেয়ে স্ত্রীরা পিছিয়ে আছে। নতুন এক জরিপে উঠে এসেছে এ তথ্য। পরিবারের উপার্জনের ক্ষেত্রে নারী পুরুষের বৈষম্যের উপর প্রথমবারের মতন করা বৈশ্বিক জরিপ এটি। নতুন এক গবেষণা বলছে, অধিকাংশ নারী তার স্বামীর চেয়ে কম উপার্জন করে থাকেন। অলাভজনক প্রতিষ্ঠান লুক্সেমবার্গ ইনকাম স্টাডি থেকে সংগৃহীত 18 থেকে 65 বছর বয়সী 2.85 মিলিয়ন পরিবারের স্বামী স্ত্রীর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই বিষয়টি উঠে এসেছে। 1973 থেকে 2016 সাল পর্যন্ত সময়ে বিশ্বের 45টি দেশের তথ্য দিয়ে প্রথমবারের মতো পরিবারের ভেতরে স্বামী স্ত্রীর আয়ের লিঙ্গ বৈষম্য নিয়ে জরিপটি করা হয়েছে। জরিপে এমন কোনো দেশ পাওয়া যায়নি যেখানে স্বামী স্ত্রীর আয় সমপরিমাণ। এমনকি নর্ডিক দেশগুলো, যেখানে বিশ্বের সবচেয়ে কম লিঙ্গ বৈষম্য, সেখানেও নারীর আয়ের ভাগ পুরুষের তুলনায় 50% কম। আন্তর্জাতিক শ্রম সংস্থার 2018 সালের প্রতিবেদন অনুসারে বিশ্বব্যাপী নারীরা মোট কর্মঘণ্টার 76.2% বিনামূল্যে সেবা দিয়ে থাকে, যা পুরুষের তুলনায় 3 গুণেরও বেশি। আর এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দেশে এর পরিমাণ 80%। তবে জরিপ বলছে, ধীরে ধীরে হলেও 4 দশকে পরিবারের ভেতরের এই বৈষম্য 20% হ্রাস পেয়েছে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার শেয়ার বাজারের খবর। সপ্তাহের শেষ কার্যদিবসে মূল্যসূচক কমেছে দেশের 2 শেয়ার বাজারে। এ সময় ডিএসইতে প্রধান সূচক কমেছে 5 পয়েন্টের বেশি এবং দর হারিয়েছে 58 ভাগ প্রতিষ্ঠান। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 67 পয়েন্ট। লেনদেন হয়েছে 46 কোটি 22 লাখ টাকা।
বৃহস্পতিবার লেনদেনের শুরু থেকে নেতিবাচক অবস্থা ঢাকা স্টক এক্সচেঞ্জে। দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে 5.17 পয়েন্ট, অবস্থান করছে ৭,২৪৩ পয়েন্টে। সূচকের সঙ্গে লেনদেনে কমেছে ডিএসইতে আজ। মোট লেনদেন হয়েছে আজ ১,৪৩৩ কোটি ৮৭ লাখ টাকা শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ৫১৯ কোটি টাকা। হাত বদলে অংশ নেওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ১১৪টির, কমেছে ২১৯টির। অপরিবর্তিত আছে ৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়ার তালিকার প্রথম অবস্থানে রয়েছে ফরচুন ট্রুজ, দ্বিতীয় বেক্সিমকো, তৃতীয় অবস্থানে আইএফআইসি ব্যাংক। শতাংশের দিক থেকে দরবৃদ্ধি তালিকার শীর্ষে রয়েছে আলিফ ম্যানুফ্যাকচারিং, আনোয়ার গ্যালভানাইজিং দ্বিতীয়, তৃতীয় অবস্থানে সিএনএ টেক্সটাইল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে ৬৭.15 পয়েন্ট, লেনদেন ৪৬ কোটি ২২ লাখ টাকা। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সঙ্গে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত। যুক্তরাষ্ট্রের ডলারের বিনিময় হয়েছে ৮৫ টাকা ৬৫ পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হচ্ছে ১১৯ টাকা ৪২ পয়সায়। ইউরোর দরও বেড়েছে, বিনিময় হচ্ছে ১০১ টাকা ২৯ পয়সায়। দর অপরিবর্তিত রয়েছে। ভারতীয় রুপির বিনিময় হচ্ছে ১ টাকা ২৪ পয়সায়। দর বেড়েছে। সৌদি রিয়েলের বিনিময় হচ্ছে ২২ টাকা ৯৫ পয়সায়। আরব আমিরাতের দিরহামের দর অপরিবর্তিত আছে, বিনিময় হচ্ছে ২৩ টাকা ৪৩ পয়সায়। কুয়েতি দিনারের দর বেড়েছে, বিনিময় হচ্ছে ২৮৫ টাকা ৫৭ পয়সায়। দর অপরিবর্তিত রয়েছে। মালয়েশিয়ান রিঙ্গিতের বিনিময় হচ্ছে ২০ টাকা ৭১ পয়সায়। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।